বিধানসভায় কি সিপিআইএম এর সাথে জোট হবে মনে করছেন? জোটের কোনো দেখুন 2026 নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয়, তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট ফ্রন্ট, সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয়, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি, অলরেডি শুরু করে দিয়েছি। সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয়, অবশ্যই তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায়। কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট ওপিট, একজন শাসকে আছে, একজন প্রধান বিরোধীতে আছে। ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে, তলনিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, জাগ্রত হতে হবে 2026 নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি। 26-এ মিম পার্টি অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসি তিনি বাংলায় 294 জায়গায় সিট দেবে, তার সঙ্গে কি জোট করা আছে? তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোটে করে। দেখুন উনি 294 জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে? মিডিয়ার মাধ্যমে শুনেছে। মিডিয়ার কথা আর মিম পার্টির অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ। উনি আসুন, সময়ের সাথে দেখা যাবে। উনি আগে বাংলায় আসুন না। 2021 সালে তো উনি এসেছিলেন, লড়াই তো করেছিলেন, 7-8টা সিটে তো উনি ওনার দল কন্টেস্ট করেছিল। তো তাহলে আসলে আসুক, তারপর আলোচনা হবে। আজকে জনসংযোগ যে কর্মসূচি নিয়ে কি বার্তা দেবে? দেখুন আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ করে থাকি। আজকে আরো দুটো আছে, এটা থেকে একটু বড় একটা ফুলবাড়িতে আছে, আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে, বহিরামপুরে আছে। তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয়। একজন এমএলএ কাছ থেকে তারা অনেক সময় আমার অফিসেও চলে যায়, সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায়, আমি সেখান থেকে পরিষেবা দিই। আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি। ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকায় যে অনেক কিছু বলে, আর ভোট মিটে গেলে তাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা। হ্যাঁ, আমি যতটা দেওয়ার দরকার সেতটা আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না। এই কারণটাই হচ্ছে যে আমি একা মানুষ হয়ে গেছি, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। সে কাতিতেও সমস্যা আমাকে যেতে হয়, দার্জিলিংয়ের সমস্যা আমাকে, ওই বঙ্গের সমস্যা হলে হবে, নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা, পুরুলিয়ায় মানুষ কেন অত্যাচার হচ্ছে, সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে। ফলে কি হচ্ছে, আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে, ততটা না দিতে পারলেও মানুষের পাশে দাঁড়াই, মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো, নাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি, সেই সমাধানের চেষ্টা করি। ভাঙড় জিরানগাছা হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই, সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে একটা ডাক্তার 100 জন মানে পেশেন্ট। এই ব্যাপার নিয়ে কি বলবেন? শুধু ভাঙড় জিরানগাছা নয়, ভাঙড় নলমুড়ি হসপিটাল, ভাঙড় বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে। দুর্ভাগ্যের বিষয়, মানে একটু যদি কাটা ছেঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে, আর কলকাতায় যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে, সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভায় উত্থাপন করছি যে আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে, দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি। এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স, মেডিকেল ইকুইপমেন্ট, ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলো গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না। আপনারা দেখেন শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই, কোথায় এক্সরে মেশিন নাই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই। এই ধরনের চলছে, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। ভাঙড়ের মানুষ শুধু নাই, সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এই আচরণের জন্য। আর এদেরকে যখন বলা হয়, এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা দিচ্ছে, কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না। ফলে বেসরকারিতে গিয়ে তাকে 10,000 12,000 টাকা খরচ করতে হচ্ছে। এইগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন, তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন, আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো। তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি, আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিইউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই, সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি, কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে। অনেক দামি জিনিস সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি, অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি। আর কোল্ড স্টোরের ব্যাপারে কি বলবেন? দেখুন আমরা অপদার্থ সরকারের আমলে আছি, শুধু এই সরকার নাই,
পশ্চিমবাংলার ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে, তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি। আপনি ভাবুন, পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা, ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু, সেটা হচ্ছে ভাঙড়। এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর নয়, বারবার এই কথা ভাঙড় বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকদের জন্য বলছি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু অপদার্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা পাবে তার ব্যবস্থা করতে পারছে না। পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই, ভাবতে পেরেছে? কৃষিপ্রধান একটা রাজ্য, প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত, সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নয়। আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র 2টো কোল্ড স্টোর আছে, ভাবতে পারা যাচ্ছে? এই এত বড় জেলা, সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায়, আর এই জেলাতে মাত্র 2টো কোল্ড স্টোর। তাহলে এখানকার কৃষকরা কেন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, বুঝতে পারছেন? তারা স্টোরেজ করার যদি পজিশন থাকতো তাহলে এই কম দামে বিক্রি করতো না, তারা স্টোরেজ করে দিত। সেই জায়গাটাকে, সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্রছায়ায় থাকা কিছু মিডিয়েটর আছে, যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি, তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে, আর যারা ওইটা আবার সবজিটা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপার বাংলা খুলেছে, গ্রাম বাংলায় কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না। যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ, সেখানে সুপার বাংলার মানুষ মাল পায়, কিন্তু গ্রাম না, বাংলা গ্রামের মানুষ কিন্তু সবসময় বরাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে, গ্রামের উন্নয়ন এরা চাইছে না। আর আমরা বারবার ফোকাস করছি, শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে, গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি। বারবার আমরা বলছি কি, গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায়, গ্রামের মানুষ কি আর শহরে যাবে? গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে, তাহলে শহরে আর ওই যারা মিডিয়েটর আছে তারা এইরকম দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না। কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে, বিভিন্ন কাউন্টার করছেন, সুফল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার, দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগোয়াতে। গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা এরা রাখছে না। এর বিরুদ্ধে আমরা বারবার করি, বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে, যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে, বলছে বেড়ে গেছে, অনেক কৃষকরা ইনকাম করছে, তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তথ্য দিন। সেই তথ্য দিতে এরা অপারগ, এরা তথ্য দিতে এরা তথ্য দিতে পারে না এরা, কারণ কৃষকদের অবস্থা তলানিতে চলে গিয়েছে। লাস্ট একটা শওকত মোল্লা প্রায় দৈনন্দিন কর্মী সভা জনসমাবেশ করছেন, সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন। আমরা দেখছি শওকত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছেন। এ থেকে আইএসএফ এর যারা কর্মী আছে তাদের মন মানসিকতা ভেঙে দেখুন, আইএসএফ এর কর্মীর মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না। যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস, একটা ব্যবসা বাণিজ্য আর মিথ্যা কেস দিয়ে তাদেরকে করে দেবে, ভয় দেখাচ্ছে। তারা কি রুজি রুটির ক্ষেত্রে অনেকে তারা আত্মসমর্পণ করে নিচ্ছে। আর দ্বিতীয় কথা যেটা বলছেন, কাউজন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না, ওরা টার্গেট হয়ে যাবে, মিথ্যা মামলা দেবে ওদের নামে। আমি এই ভুল কাজটা করবো না। যা আসছে ভালো মতো আসছে, এটা মাথায় রাখবেন। যারা আসছে এই চালতাবেড়িয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের লোক প্রচুর লোক কাজ করছে, কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না। যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে। রিসেন্ট একটা আমাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না, সে এসেছে, তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না, হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আর্মস অ্যাক্ট দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন, ও কাজ আমি করবো না। আর একটা জয়েনিং এর ব্যাপারটা, সেই কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো, একজনকে একাধিকবার দেখাচ্ছে, ওখানে টোটাল 30 জন, তার তৃণমূলের সময় 30 জন আছে, সেখানে বলছে 500 লোকের জয়েন্ট হয়েছে। তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগিয়ে ঘুরতো, মুখে লাগিয়ে ঘুরে দিতে মানে কথা বলে যায়, বললেই ট্যাক্স লাগবে। যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই, আমরা দেখেছি শাকসার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে, সোনপুর বাজার থেকে কিছু দূর গিয়ে আক্রান্ত, সেখানে মানুষ কি সুরক্ষিত? সেটা তো বারবার আমি দাবি করছি। এবং ব্যাপারটা হচ্ছে, কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানাটানি করছিল, কারা টানাটানি করেছে? তৃণমূলের নেতারা। কেন হয়েছে কারণটা? ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো।
যা তোলা তুলতে হয়তো ভাগ করে নিত। এখন জানছে যে তুই আমাকে তোলার ভাগ দিই, তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল। সমস্যা তো এখানে। আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে, কাদের হাতে মার খাচ্ছে? দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে। সাধারণ মানুষ বা আইএসএফ বা বিরোধী কেউ মেরেছে না। আমরা সব সময় পুলিশকে সম্মান দিই। তাহলে কারা কলার ধরলো? যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই। এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে, পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে। পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, কোনোভাবেই আমরাও চাই না, পুলিশ আশা করছি চাই না। কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে, তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে, তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে। বা ওদের মধ্যে যারা ভালো, ওই পাপটা তাদের ঘাড়েও পড়ে যাচ্ছে। আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে, এটা নয়। যারা ভালো, অন্যজন পাপ করেছে, এর ঘাড়ে পড়ছে, পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে। ভাইজান, বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ভাঙড় বিধানসভায় একাধিকবার সভা করছেন এবং তারা বলছেন যে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আবাস যোজনার ঘর দিচ্ছে না, কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না। কিন্তু ভাইজান, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলে দিই, এটা ক্লিয়ার করে দিই, আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই, আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে। রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি। কন্যাশ্রী রূপশ্রীর কথা বলছে, বিধানসভায় প্রশ্ন করেছি, ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি, অর্থমন্ত্রী, যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন? ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর, রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে। কেন কমিয়েছে? মহিলা সশক্তিকরণের, মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে এর উত্তর দিতে পারেনি। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আগে কত ছিল? আমি চিৎকার চেঁচামেচি করে বিধানসভার মধ্যে, এখন বেড়েছে সংখ্যায়। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো। আমার হাতে কি আছে? বছরের আগে 60 লাখ, এখন 70 লাখ। হ্যাঁ, সেগুলো আমি জমা দিয়েছি। কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে, কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে। আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম, যে হাইমাস্ট লাইটটা জ্বলছিল, আমি বললাম এটা কাদের কেনা করেছিল? ওরাই বললো ভাইজান আপনার তৈরি। এই আপনাদের এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস্ট লাইটটা আছে, মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে, কার তৈরি? আমাদের তৈরি। তাহলে আমার হাতে নয়, আমার নিজের টাকায় নয়, এমএলএ ল্যাডের টাকায়। তো আমি 5 বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি, আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি, সেটা খতিয়ান নিয়ে কি করব, আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি বুথে লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারিনি। তো এটা কি অন্যান্য বিধায়ক, টোটাল রাজ্য সরকার পারবে করতে? যে বলেছিলাম ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেব, বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। এর তথ্য কি দিতে পারবে তারা? আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলুক। বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু প্রশ্ন করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তার রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয়। এই বিষয়ে শুভেন্দু বাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে, আমার কিছু করার নাই। শুভেন্দু বাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি, আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই। আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না, আমাদের বিধায়করা ওখানে গিয়ে, আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক, আমাদের জন্য আওয়াজ তুলছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এখানে কৃষক, ভাঙড়ের মৎস্যজীবী, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা, তাদের জন্য আওয়াজ তুলছে না নওশাদ সিদ্দিকী যে চুপ করে বসে আছে, না নওশাদ সিদ্দিকী সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে? এটা দেখতে চাই। দেখার মাধ্যম কি? লাইভ চালানোর জন্য। আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে। শুভেন্দুবাবু 2021 সালের আগে, দল ছাড়ার আগে যে দলে ছিল, তখন কেন লাইভের কথা তোলেননি তিনি? সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো? আমি অনেক আগে থেকে চিৎকার করছি, আর সাধারণ মানুষেরকেও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই। যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে, সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, কজন কথা বলছে, কি কথা বলছে, সেটাও আমরা লাইভ দেখতে চাই। তার জন্য দরকার কি? বিধানসভা টিভি। অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকাফ নিয়ে বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো, কিন্তু বিধানসভায় 2 দিন আলোচনা হয়েছে, 2 দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে, তারা একবারও অংশগ্রহণ করেনি। সেখানে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো
আপনারা অনেকে জানতে পারলেন না। আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকী পারফরমেন্স কি ছিল বলতে পারতো, কিন্তু দেখতে পারতো। মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তখন লাইট দেখানো হয়, তো বুঝলি? মুখ্যমন্ত্রীর জন্য 7 গুণ মাপ, উনি যেটা বলবেন ওনার জন্য সেটা। এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব, কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক, সবাই বিধায়ক। তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না? এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে। নওশাদ সিদ্দিকী বিরোধী, আমাকেও শিকার হতে হচ্ছে, এর শিকার হতে হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক, সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্যও লাইভ হোক। লাস্ট কোশ্চেন, আজকে ভারত পাকিস্তান টান উত্তেজনার ম্যাচ, আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার কে? না, কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে। এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন? সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে, আপনি কাকে সাপোর্ট করবেন? ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে, কাকে সাপোর্ট করবেন? সেখানে একটা প্রশ্ন থাকতো, এখানে তো প্রশ্ন আসবে না, এখানে কোনো অপশন আসবে না। কে বেশি ভালো পারফরম্যান্স করতে এখানে পারে আমরা ইন্ডিয়ান টিমে? আমরা পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে। পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুষ করবে আমাদের ব্যাটাররা, ব্যাট দিয়ে শুধু ছক্কা খাবে কত, সেটা হলে আলোচনা করা যেতে পারে। আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা হলে আলোচনা করা যেতে পারে। আমাদের বোলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি, আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে। ভাইজান একটা প্রশ্ন, ওটা ঠিক ভাঙড় 1 নম্বর ব্লকে আপনাদেরই দলের সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা 20 লাখ টাকার জন্য তাকে মারতে পাঠিয়েছে। দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবাদাবি চলছে ভাঙড়ে। 8টা থানা থাকা সত্ত্বেও দেখুন, 8টার জায়গায় আমি 16টা চেয়েছিলাম, তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম। থানা দিলে হবে? প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে। থানা দিলে হবে? প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে। ইউনাইটেড নেশন বলছে 1 লাখ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ মানুষ পিছু 97 খুব 98টা, 97.66। বুঝতে পেরেছেন? তোলারও অভিযোগ অনেক। ও তো অহরহ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না। সমস্যা এখানে। আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে, কিছু সবাই নয়, কিছু একটা অংশ স্বাভাবিক, তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে। একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে, আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, কোনো পুলিশ যদি তোলাবাজি করে, সব পুলিশ করে না, এটা কিছু কিছু করছে, বদমাইশি করছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান। নলপুরিতে ডিসি অফিস আছে, ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন। ওই কপি আমি বিধানসভায় তুলবো, তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো তাহলে ভাঙড়ের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? এই প্রশ্ন আমি করব, আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি। মমতা ব্যানার্জিকে তখন কিন্তু উত্তর দিতে হবে। আমি চাইছি একটা অভিযোগের কপি, আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না। রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীতে তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি, তা আমরা যেটা বলবো সেটাই শুনবে। যেভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো, কি বলবেন? এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হলো না, লাস্ট একবারে প্রকাশ্যে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কথা চলছে, ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ। প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কোর্ট। পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করোনি। আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল, গিয়ে থানাকে যখন বললো, থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি, কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে, তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি। কি বলবেন? এটা তো গাফিলতি চলছে। অবশ্যই গাফিলতি চলছে। এর জবাব কি বললাম, যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে। প্রশাসনকে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব ওর মধ্যে আমাদের একটা দায়িত্ব পড়ে, সে দায়িত্বটা আমরা কোর্টের মাধ্যমে করে নেবো। 7 মিনিট লাগে যে এলাকাতে উত্তপ্ত হয়ে আছে, পুলিশ যেতে আধা ঘন্টা টাইম লাগলো। এবং দেখুন, আমি আপনাকে বলি, ধরা পড়লো চা খাচ্ছিলেন বসে বসে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অরাজকতা করছে। এবার পরে দেখবেন, আমি আপনাদের বলে রাখছি, দেখবেন কোনো সময় বাসন্তী থানার পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছে। কাদের জন্য? তৃণমূলেরই জন্য। কারণ ওদের কথা শুনে এখন ভোতা হয়ে যাবে, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব করবে, কোনো সময় এসে এমন পিটাবে টেবিলের তলায় লুকোতে হবে। বাপ তখন বাপকেও ছাড়বেন। এই দিন না আসে আমি চাইবো, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। চলো।